থাইল্যান্ড মালয়েশিয়া সীমান্তে পাচার হওয়া বাংলাদেশি রোহিঙ্গাদের মরদেহ আবিষ্কারের 2 সপ্তাহ পর দেশ দুটি তাদের উপকূলীয় এলাকায় যৌথ টহল চালানোর সিদ্ধান্ত নিয়েছে। শুক্রবার থাইল্যান্ডের দক্ষিণাঞ্চলের জেলা হাতজাইতে দুই দেশের পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাদের বৈঠক শেষে এই সিদ্ধান্ত নেওয়া হয়। এই মুহূর্তে থাইল্যান্ড মালয়েশিয়া সীমান্ত এলাকায় আছেন সহকর্মী মামুন আব্দুল্লাহ, সেখানকার খবর জানাচ্ছেন তিনি। 2 সপ্তাহ আগে থাইল্যান্ড আর মালয়েশিয়ার সীমান্তবর্তী গভীর জঙ্গল এলাকার বাদামবুসা এলাকায় গণকবর আবিষ্কারের ঘটনাটি নতুন বিষয় নয়। নতুন বিষয় হচ্ছে সেই গণকবর আবিষ্কারকে কেন্দ্র করে এখন থাইল্যান্ড, মালয়েশিয়া, বাংলাদেশে চলছে ব্যাপক তোলপাড়। সেই বাদামবুসা এলাকার 32টি কবর থেকে উদ্ধার করা 26 জন বাংলাদেশি এবং রোহিঙ্গার কঙ্কাল দাফন করা হয়েছে এই কবরস্থানে। পাশাপাশি পুলিশ ব্যাপক সাঁড়াশি অভিযানে নেমেছে আদম পাচারের সাথে জড়িত সরকারি বেসরকারি আমলা, পুলিশ, সেনা কর্মকর্তা, রাজনীতিবিদ এবং জনপ্রতিনিধিদের বিরুদ্ধে। ইতিমধ্যে 28 জনকে গ্রেপ্তার করেছে থাই পুলিশ। অন্যরা গ্রেপ্তারের ভয়ে মালয়েশিয়ায় পালিয়ে যেতে পারে এমন আশঙ্কা করছেন থাই প্রশাসন। এই কারণে থাই প্রশাসনের পক্ষ থেকে গত শুক্রবার মালয়েশিয়ার পুলিশ প্রশাসনের একটি ঊর্ধ্বতন দলকে আমন্ত্রণ জানানো হয় সাদাওয়ের এই হাতজাই জেলা শহরে, যেখানে একটি সম্মেলন অনুষ্ঠিত হয় দুই দেশের পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাদের মধ্যে। এই দুই দেশের পুলিশ প্রশাসনের কর্মকর্তারা ঐক্যমতে পৌঁছেছেন যে তারা মানব পাচার বন্ধে প্রয়োজনীয় সব পদক্ষেপ নেবে। আপাতত তারা সাগরে যৌথ টহলের ব্যবস্থা করেছে এবং সেই টহল 2-1 দিনের মধ্যে শুরু হবে। পাশাপাশি আগামী 29শে মে থাইল্যান্ডের রাজধানী ব্যাংককে ডাকা হয়েছে এক আন্তর্জাতিক সম্মেলন, যাতে বাংলাদেশ, মিয়ানমার, থাইল্যান্ড, মালয়েশিয়া এবং ইন্দোনেশিয়ার পাশাপাশি আমন্ত্রণ করা হচ্ছে জাতিসংঘ এবং জাতিসংঘের অন্তর্ভুক্ত সংশ্লিষ্ট বিভিন্ন সংস্থাসমূহের প্রতিনিধিদের। এই সম্মেলন থেকে এই অঞ্চলে মানব পাচার বন্ধে স্থায়ী একটি রূপরেখা প্রণয়নের সম্ভাবনার কথা বলা হচ্ছে। মামুন আব্দুল্লাহ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, সাদাও, ব্যাংকক। চলমান অভিবাসী সংকটে মিয়ানমারের কোনো দায় নেই বলে দাবি করেছে দেশের সরকার, বরং মানব পাচার রোধে থাইল্যান্ডের দুর্বলতাকে এর জন্য দায়ী করছে তারা। এদিকে আন্তর্জাতিক চাপ সত্ত্বেও আবারও অভিবাসীবাহী একটি নৌকা সমুদ্রে ফিরিয়ে দিয়েছে থাইল্যান্ড, পরে সেটিকে আটক করে মালয়েশিয়া নৌবাহিনী। পিংপং বলের মতোই এদিক ওদিক পাঠানো হচ্ছে আন্দামান সাগরে ভাসমান অভিবাসীবাহী নৌকাগুলোকে। ক্ষুধা তৃষ্ণায় কাতর মৃত্যু পথযাত্রী মানুষগুলোর দায়িত্ব নিতে রাজি নয় কোনো দেশই। অভিবাসীদের আশ্রয় দিতে জাতিসংঘ সহ আন্তর্জাতিক সম্প্রদায়ের আহ্বান উপেক্ষা করেই শনিবার আবারও একটি নৌকা সমুদ্রে ফিরিয়ে দেয় থাইল্যান্ড। নৌবাহিনীর সদস্যদের নৌকাটি টেনে নিয়ে যেতে দেখেছে স্থানীয় জেলেরা। রাত 2টা-3টার দিকে নৌকাটিকে ফিরিয়ে দেওয়া হয়। মালয়েশিয়ার দিকে তাদের ফেরত পাঠিয়ে দেয় নৌবাহিনী। পরে নৌকাটিকে আটক করে মালয়েশিয়া কর্তৃপক্ষ। চলমান অভিবাসী সংকটকে ভয়াবহ মানবিক বিপর্যয় আখ্যা দিয়ে মালয়েশিয়ার প্রধানমন্ত্রী নাজিব রাজাক বলেছেন, তাদের পক্ষে একা এ সংকট সমাধান সম্ভব নয়। এর জন্য আন্তর্জাতিক সম্প্রদায়, বিশেষ করে মিয়ানমারের সহায়তা কামনা করেছেন তিনি। আশা করছি মিয়ানমার ইতিবাচক সাড়াই দেবে, কেননা তাদের অভ্যন্তরীণ সংকটের কারণেই এই শরণার্থী সংকট দেখা দিয়েছে। আমরা তাতে হস্তক্ষেপ করতে পারি না, তবে পরিস্থিতি আরও খারাপ হওয়ার আগেই কিছু একটা করতে চাই আমরা। সংখ্যালঘু রোহিঙ্গা মুসলিমদের নাগরিক বলে স্বীকার করে না মিয়ানমার। নানা দমন নিপীড়নের শিকার হয়ে প্রতি বছরই মিয়ানমার থেকে সমুদ্রপথে পালিয়ে যাবার চেষ্টা করে অসংখ্য রোহিঙ্গা। এই মুহূর্তে শুধু মালয়েশিয়াতেই প্রায় 1,20,000 রোহিঙ্গা শরণার্থী রয়েছে। তবে রোহিঙ্গা ইস্যুতে কোনো আলোচনাতেই রাজি নয় মিয়ানমার। এমনকি আমন্ত্রণপত্রে রোহিঙ্গা শব্দটি থাকলে থাইল্যান্ডে হতে যাওয়া আঞ্চলিক সম্মেলনে যোগই দেবে না বলে জানিয়েছে দেশটি। অভিবাসী সংকট নিয়ে আলোচনা করতে আগামী 29শে মে 15টি দেশকে নিয়ে এই সম্মেলনে ডাক দিয়েছে থাইল্যান্ড। নাদিয়া সারওয়াত, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। এদিকে মানব পাচার রোধ সহ বিভিন্ন বিষয়ে মালয়েশিয়ার সাথে 31 দফা চুক্তি সই করেছে বাংলাদেশ। আজ চতুর্থ মালয়েশিয়া বাংলাদেশ যৌথ কমিশন বৈঠকে এই চুক্তিতে সই করেন দুদেশের পররাষ্ট্রমন্ত্রী। বৈঠকে দুদেশের স্বার্থ সংশ্লিষ্ট বিষয়ে আলোচনা করেন বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী AH মাহমুদ আলী ও মালয়েশিয়ার পররাষ্ট্রমন্ত্রী শ্রী আনিফা আমান। অবকাঠামো উন্নয়ন, পর্যটন, সংস্কৃতি, শিক্ষা, বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ে কাজের সুযোগ বাড়ানোর বিষয়ে তারা কথা বলেন। আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের পরিচিতি বাড়াতে মালয়েশিয়ায় শহীদ মিনার নির্মাণের প্রস্তাব দিয়েছে বাংলাদেশ।
থাইল্যান্ডের সংখ্যালঘু প্রদেশের সাদাউ জেলা থেকে সহকর্মী মামুন আব্দুল্লাহ যোগ দিচ্ছেন এখন আমাদের সঙ্গে। এবং মামুন আব্দুল্লাহর কাছে আমরা জানতে চাইবো যে মানববাদ পাচার প্রতিরোধ না করতে পারার জন্য থাইল্যান্ডের দুর্বলতাকে দায়ী করছে মিয়ানমার, তাদের এই অভিযোগ নিয়ে আপনার বিশ্লেষণ কি? এবং থাইল্যান্ড যে জাতিসংঘ সহ অন্যান্য আন্তর্জাতিক সংস্থার বিভিন্ন অনুরোধ করা সত্ত্বেও বিভিন্ন মানুষবাহী নৌকাগুলিকে ফেরত পাঠাচ্ছে, তা নিয়েই বা কর্তৃপক্ষ কি বলছেন? জনাব মামুন আব্দুল্লাহ। আমি এখানে গত 2-3 দিন ধরে অবস্থান করছি। প্রথমে ব্যাংকক, এখন দক্ষিণের দিকে এসেছি। আমি এখন সর্বদক্ষিণে মালয়েশিয়ার সীমান্তের কাছাকাছি প্যাডাং বাসার অঞ্চলে অবস্থান করছি। এখান থেকে মালয়েশিয়ার সীমান্ত মাত্র 3 কিলোমিটার দূরে। এই পাহাড়ি অঞ্চল ঘুরেছি এবং আমি এখানে পুলিশ প্রশাসন এবং স্থানীয় কর্মকর্তাদের সঙ্গে যৌতুক কথা বলে জানতে পেরেছি। তারা বলছেন যে থাইল্যান্ড মূল উৎস নয় কিংবা গন্তব্য নয়, অর্থাৎ মানব পাচারকারী যারা আসছে তাদের মূল গন্তব্য বাংলাদেশ এবং মিয়ানমার, এবং মূল উৎস হচ্ছে মিয়ানমার এবং বাংলাদেশ, এবং গন্তব্য হচ্ছে মালয়েশিয়া। মাঝখানে থাইল্যান্ডকে ট্রানজিট হিসেবে ব্যবহার করা হচ্ছে। সুতরাং মূল দায়িত্ব গন্তব্য এবং উৎসকে নিতে হবে। সেই কারণে মালয়েশিয়া, তারপরেও আমরা দেখেছি যে এখানে থাই কর্তৃপক্ষ বিভিন্ন ধরনের, আমি গ্রামগুলোকে গেছি এবং প্রত্যন্ত গ্রামগুলোতে আমি দেখেছি থাই ভাষায় লেখা ব্যানার লেখা আছে, যে এবং ইংরেজিতেও লেখা আছে সেখানে যে মানব পাচার বন্ধ করতে হবে, অর্থাৎ এক ধরনের জনসচেতনমূলক কর্মকাণ্ড দিয়েছে। পাশাপাশি থাই পুলিশ এবং থাই সেনাবাহিনী এখানে অভিযানে নেমেছে। তারা 79 জনের একটি তালিকা করেছে, যার মধ্যে আছে আমলা, সরকারি কর্মকর্তা, সেনা বাহিনী কর্মকর্তা, পুলিশ প্রশাসনের কর্মকর্তা। এই তালিকা ধরে ধরে তারা গ্রেপ্তার অভিযান শুরু করেছে এবং তাদের ধারণা কিছু লোক মালয়েশিয়ায় গিয়ে আশ্রয় নিয়েছে। এই কারণে গত শুক্রবার মালয়েশিয়ার একদল পুলিশকে আমন্ত্রণ জানানো হয়েছিল থাইল্যান্ডে হাতজাই শহরে, যে সীমান্তবর্তী এলাকা। সেই হাতজাই শহরে যে সভা হয়েছে সেখানে মালয়েশিয়া এবং থাইল্যান্ড যৌথভাবে 2-1 দিনের মধ্যে তাদের উপকূলে এলাকায় টহল বাড়াবে এই ধরনের সিদ্ধান্ত হয়েছে। এবং পাশাপাশি থাইল্যান্ডে একটি আন্তর্জাতিক সম্মেলনের আয়োজন করা হচ্ছে, যেখানে বাংলাদেশ, মিয়ানমার, মালয়েশিয়া, ইন্দোনেশিয়া সহ থাইল্যান্ডের প্রতিনিধিরাও থাকবেন এবং জাতিসংঘের বিভিন্ন সংস্থার প্রতিনিধিদের আমন্ত্রণ জানানো হয়েছে। এই সম্মেলন থেকে মূলত একটি মানব পাচার বন্ধ একটি রূপরেখা প্রণয়নের উদ্যোগ নেওয়া হয়েছে। এবং সেই হিসেবে বোঝা যায় যে যতই অভিযুক্ত করা হোক না কেন থাইল্যান্ডকে, থাইল্যান্ডের বিভিন্ন অঞ্চল ঘুরে, আমি সেই ব্যাংকক শহর থেকে শুরু করে দক্ষিণের 4-5টি প্রদেশে আমি ঘুরেছি। সেখানে আমরা দেখেছি যে বিভিন্ন প্রশাসনের পক্ষ থেকে আসলে কার্যকর ব্যবস্থা নেওয়া হচ্ছে। জনসচেতনামূলক কর্মকাণ্ডের পাশাপাশি পুলিশ প্রশাসনের ধরপাকড় চলছে। এবং আমি যেই সীমান্তবর্তী অঞ্চল এখানে। আপনাকে ধন্যবাদ। আপনি আমাদেরকে নিশ্চয়ই পরের বিষয়গুলি আরো জানাবেন। আমরা এই বিষয়ে কথা বলার জন্য এখন ঢাকা থেকে সাবেক কূটনীতিবিদ রাশেদ আহমেদ চৌধুরীর কাছে যাব। জনাব রাশেদ আহমেদ চৌধুরী, আমরা আপনার কাছে জানতে চাইবো যে মানব পাচার রোধে আমাদের যে কূটনৈতিক তৎপরতা আছে, সেই কূটনৈতিক তৎপরতাকে আপনি যথেষ্ট মনে করছেন কিনা? আমরা দেখতে পাচ্ছি যে সেটি আসলে একটি মানবিক বিপর্যয়ের দিকে যাচ্ছে। নারী, শিশু সহ অনেকেই আসলে নানাভাবে আটকা পড়ে আছেন, খাদ্য বস্ত্র থেকে বঞ্চিত হচ্ছেন, খোলা আকাশে আছেন, কেউ তাদেরকে নিতে চাচ্ছে না। আমাদের কূটনৈতিক তৎপরতাটাকে আপনি যথেষ্ট মনে করছেন কিনা, জনাব রাশেদ আহমেদ চৌধুরী? এই মানব পাচারের যে পর্যায়ে পৌঁছেছে, এটা একটি কলঙ্ক, মানব জাতির জন্য কলঙ্ক, শুধু বাংলাদেশের না, সব দেশের যারা এর মধ্যে ইনভলভ আছে সবার জন্য। এটাতে আপনি দেখতে পারেন যে কূটনীতি যেটা বলছেন, আমাদেরকে সবাইকে কূটনীতি শক্তিশালী হবে যখন দেশের মধ্যে একটা জাতীয় ঐক্যমত পররাষ্ট্রনীতি এবং ডিফেন্সের বিষয় হতে হবে। তা আমাদের খুবই দুঃখজনক যে আমাদের এখানে যে জাতীয় ঐক্যমত নাই। আর আপনি যে কোনো ইস্যুতে বলেন, বিশেষ করে আমি বলবো ডিপ্লোমেসি এন্ড ডিফেন্সে এটা দরকার। তো আর এই ইস্যুতে আজকে যে পর্যায়ে এসেছে, এবং আজকে একটা হিউম্যানিটেরিয়ান ডিজাস্টার আমরা যেটা বলি, এটা হওয়া একটা সম্ভাবনা আছে। এত লোক পাচার হচ্ছে, আজকে ধরা পড়েছে, কিন্তু যে বিশ্লেষক যেটা বলছেন সবাই, যে এটা অনেক দিন থেকে চলছে। এবং এই গণকবর টবর এগুলো
মাত্র ধরা পড়লো। অনেকদিন থেকে চলছে। অ্যাম্বাসেডর রাশেদ আহমেদ চৌধুরী, আমি আরেকটি বিষয় আপনার কাছে একটু আপনার দৃষ্টি আকর্ষণ করতে চাইছি, সেটি হচ্ছে যে আপনি যদি এর সাথে বলেন যে বাংলাদেশ, মিয়ানমার, থাইল্যান্ড, মালয়েশিয়ার নাম আসছে অনেকদিন ধরেই এই মানব পাচারের ক্ষেত্রে, এই দেশগুলির যৌথ কোনো প্রয়াস নেয়ার ক্ষেত্রে কি করা উচিত বা কি ধরনের কূটনৈতিক তৎপরতা চালানো উচিত, এবং এই ধরনের কূটনৈতিক তৎপরতা নেওয়ার কোনো সম্ভাবনা আপনি খুব নিকট ভবিষ্যতে দেখেন কিনা? নিশ্চয়ই আমি আশা করব, কারণ এটা এমন একটি পর্যায়ে এসেছে যে আমরা আমাদের যে আপনি কূটনীতি বলেন, আজকে এই যে হিউম্যান ডিজাস্টার, আপনি আমার জনগণের পাবলিক ওপিনিয়ন দেখেন, আমরা সবাই মনে করি যে এখন একটা হচ্ছে যে এতে দুইটা দিক আছে। মিয়ানমারের যে আপনার রোহিঙ্গাদের কথা, এখানে আমাদেরকে পরিষ্কারভাবে বলতে হবে জাতীয় সংঘ এবং সবাই মিলে ইন্টারন্যাশনাল কমিউনিটি, যেটা আপনার ওবামা যখন গিয়েছিলেন ইয়াঙ্গুনে, ওনারা বলেছেন যে এটা মিলিটারি সরকার আসার পরে ইয়াঙ্গুনে, তখন ওরা তাদের সিটিজেনশিপ কেড়ে নেয়, এবং ওরা রোহিঙ্গাদের যদি তার নাগরিকত্ব না থাকে তাহলে তো আপনার এই সমস্যা হতেই থাকবে। এখন এটাকে মিয়ানমার কোনো রকমে আড়াতে পারে না, সেটা আমাদেরকে খুব পরিষ্কারভাবে জাতীয় সংঘ সঙ্গে এবং আমাদের বন্ধু রাষ্ট্র মিয়ানমারের সঙ্গে এবং থাইল্যান্ড, মালয়েশিয়া সবাই মিলে এই যে ইন্টারন্যাশনাল কনফারেন্সে, এটা একবার ইউএন এর থেকে স্পেশাল এনভয় কয়েকবার গিয়েছে মিয়ানমারে এই বিষয়ে। এখন আমি মনে করি যে যেটা আপনার একটা রোগের আপনার একটা সিমটম দেখছেন, আসল হচ্ছে যে তাদের নাগরিকত্ব ফেরত দিতে হবে, এবং যদি আপনি মিয়ানমার বিশ্বাস করে যে তারা একটা গণতান্ত্রিক দেশের গণতান্ত্রিক হওয়ার জন্য ইলেকশন হবে, একটা গণতান্ত্রিক দেশ হবে, মিলিটারি রুল থেকে গণতান্ত্রিক দেশ হবে, তাহলে কিন্তু তাদেরকে ওই এথনিক অ্যান্ড রিলিজিয়াস ক্লেন্সিং, যেটা আপনার বসনিয়ার পরে হয়েছিল, কসোভোতে আমি ছিলাম, এটা কিন্তু এখন কোনো অভ্যন্তরীণ ব্যাপার না কোনো রাষ্ট্রের। অ্যাম্বাসেডর রাশেদ আহমেদ চৌধুরী, আপনাকে অনেক ধন্যবাদ। এডিটর স্পিক একটি বিরতি নিচ্ছি, ফিরছি একটু পরেই। Editor Speak.